আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ থেকে আমরা একটি নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি। এই সিরিজে আমরা এসএসসি ফিজিক্সের সকল অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই সিরিজ ফলো করলে তোমাদের ফিজিক্সের ম্যাথ নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। কারণ আমরা প্রতিটি টপিক ধরে ধরে বিস্তারিত আলোচনার মাধ্যমে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করব, তারপর সেই টপিকের সকল ভ্যারিয়েশনের ম্যাথগুলো আমরা এখানে প্র্যাকটিস করব। আমি বিশ্বাস করি যদি তোমরা আমাদের সাথে সঠিকভাবে প্র্যাকটিস চালিয়ে যাও, তোমাদের এসএসসি ফিজিক্স সিলেবাসের যে কোনো অধ্যায়ের যে কোনো গাণিতিক সমস্যা তোমরা নিজে নিজেই খুব ইজিলি সলভ করে ফেলতে পারবে। তাহলে আর দেরি না করে চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। তোমরা সবাই মাথা ঠান্ডা করে খাতা, কলম ও ক্যালকুলেটর নিয়ে পূর্ণ মনোযোগ সহ রেডি হয়ে বসে পড়ো। আমরা শুরু করি আমাদের আজকের লেকচার। আমরা একদম প্রথম অধ্যায় থেকে শুরু করে ধীরে ধীরে ধারাবাহিকভাবে সামনের দিকে অগ্রসর হব। কেমন? আজ আমরা প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশি ও তাদের পরিমাপ, এই অধ্যায় থেকে স্লাইড ক্যালিপার্স টপিকটি নিয়ে আলোচনা করব এবং স্লাইড ক্যালিপার্সের কিছু খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমরা জানব ও শিখব। তোমরা হয়তো স্লাইড ক্যালিপার্সের সূত্রগুলো জানো, মুখস্থ করে রেখেছো। তবে এই সূত্রগুলো কিভাবে এলো, এই সূত্রগুলো কিভাবে কাজ করে, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত খুঁটিনাটি বিষয় আজকে জানব। তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। আচ্ছা, খাতার উপরে তোমরা হেডিংটি দিয়ে ফেলো। আমরা লিখে ফেলি অধ্যায় 1, ভৌত রাশি ও তাদের পরিমাপ। তারপরে আমরা আমাদের আজকের টপিকের নামটি লিখে ফেলি, স্লাইড ক্যালিপার্স। আচ্ছা, এই স্লাইড ক্যালিপার্স জিনিসটি আসলে কি বলো দেখি? স্লাইড ক্যালিপার্স হলো মূলত একটি পরিমাপক যন্ত্র। কি জিনিস? এটি একটি পরিমাপক যন্ত্র। তাহলে স্যার এটি দ্বারা কি পরিমাপ করা হয়? স্লাইড ক্যালিপার্স যদি একটি পরিমাপক যন্ত্র হয়, তাহলে এটি দ্বারা কি পরিমাপ করা হয়? এটি দ্বারা মূলত যে কোনো বস্তুর দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্ব আমরা পরিমাপ করতে পারি। বিষয়টা কি একটু কঠিন মনে হচ্ছে? আচ্ছা, আরেকবার বলি আমরা। স্লাইড ক্যালিপার্স দিয়ে আমরা যে কোনো ছোট বস্তুর দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্ব পরিমাপ করতে পারি। আচ্ছা চলো বিষয়টি একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরো তোমার কাছে একটি আয়তাকার ঘনবস্তু রয়েছে। আয়তাকার ঘনবস্তু মানে মনে করো তোমার কাছে একটি ইরেজার রয়েছে। আয়তাকার যে ইরেজারগুলো পাওয়া যায়, ঠিক সেরকম একটি ইরেজার তুমি কিনে এনেছো। নতুন একটি ইরেজার তোমার হাতে রয়েছে। আচ্ছা, এই বিষয়গুলো চলো আমরা একটু চিত্রের সাহায্যে দেখি, কেমন? তাহলে আমরা প্রথমে একটি ইরেজারের চিত্র এঁকে ফেলি। আচ্ছা, তাহলে মনে করো এটি হচ্ছে তোমার হাতের সেই ইরেজার। এখন এই ইরেজারটির এই প্রান্ত এবং এই প্রান্ত, এই দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্ব যদি তুমি বের করো, তাহলে বলো তো তুমি কি পাবে? তাহলে তুমি পেয়ে যাবে ইরেজারটির দৈর্ঘ্য, তাই না? আবার এই একই ইরেজারের এই প্রান্ত এবং এই প্রান্ত, চওড়া বরাবর দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্বটুকু যদি তুমি বের করো, তাহলে তুমি পেয়ে যাবে ইরেজারটির প্রস্থ। আবার ইরেজারটির এই উপরের প্রান্ত এবং নিচের প্রান্ত, এই দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্ব যদি তুমি বের করো, তাহলে তুমি পেয়ে যাবে ইরেজারটির উচ্চতা। ওকে। আবার তোমার কাছে যদি ছোট্ট একটি মার্বেল থাকে, তাহলে সেই মার্বেলটির দুই প্রান্ত অর্থাৎ এই প্রান্ত এবং এই প্রান্ত, এই দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্বটুকু যদি তুমি মেজার করতে চাও, তাহলে সেটাও তুমি স্লাইড ক্যালিপার্স দিয়ে মেজার করতে পারবে। তাহলে এই দুই প্রান্ত মেজার করলে তুমি কি পাবে বলো দেখি? তুমি এই মার্বেলটির ব্যাস পেয়ে যাবে। এই প্রান্ত এবং এই প্রান্তের মধ্যবর্তী দূরত্বটুকুই তো, এই প্রান্ত এবং এই প্রান্তের মধ্যবর্তী দূরত্বটুকুই তো এই মার্বেলটির ব্যাস, তাই না? তাহলে এভাবে তুমি মার্বেলটির ব্যাসও পেয়ে যাচ্ছ। আবার তোমার কাছে যদি একটি সিলিন্ডার থাকে, ধরো তোমার হাতে যে কলমটি রয়েছে এটি তো সিলিন্ডাকৃতির একটি কলম, তাই না? তাহলে এই সিলিন্ডারের দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্ব যদি তুমি বের করো, তাহলে তুমি কি পাচ্ছ বলো তো?
তাহলে তুমি পেয়ে যাবে এই যে সিলিন্ডারটির ব্যাস, তাই না? আবার সিলিন্ডারটির এই যে উপরের এই প্রান্ত এবং এই প্রান্ত যদি তুমি মেজার করো, তাহলে তুমি পেয়ে যাবে সিলিন্ডারটির উচ্চতা, তাই না? ওকে, তাহলে স্লাইড ক্যালিপার্স দিয়ে আমরা এই সবগুলো জিনিস কিন্তু মেজার করতে পারি। আবার দেখো একটা মজার জিনিস, এই সিলিন্ডারটি যদি একটি ফাঁপা সিলিন্ডার হয়, ধরো একটি পাইপ যদি হয়, তাহলে এই ফাঁপা সিলিন্ডারের কিন্তু একটি পুরুত্ব আছে, তাই না? এই যে এই অংশটুকু হচ্ছে সিলিন্ডারের পুরুত্ব। তাহলে বলো তো, এই সিলিন্ডারের ভেতরের দিকে আমরা আরেকটি ব্যাস পাচ্ছি না? এই এতটুকু অংশের ব্যাস, এটা আমরা যেটা পেয়েছি এটা হচ্ছে তার বাইরের ব্যাস, তাই না? এই যে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত এটা হচ্ছে বাইরের ব্যাস, এটাকে আমরা বলি আউটার ডায়ামিটার। ওকে, কিন্তু এই যে ভিতরে যে এই অংশটুকু রয়েছে, এই অংশটুকুরও তো একটি ব্যাস আমরা পাবো, তাই না? এই ব্যাসটি তো অবশ্যই বাইরের ব্যাসের থেকে ছোট হবে, কারণ দুই পাশে পুরুত্ব রয়েছে। তাহলে এই ব্যাসটুকুকে আমরা বলতে পারি ইনার ডায়ামিটার, অন্তব্যাস। তাহলে এই অন্তব্যাসটিও কিন্তু আমরা স্লাইড ক্যালিপার্স দিয়ে সুন্দরভাবে মেজার করতে পারি। আচ্ছা, আবার যদি তোমার কাছে একটি কোনো বিকার বা গ্লাস যদি থাকে, ওকে, এবং এই গ্লাসের তলাটা মনে করো পুরু, এতটুকু পুরু, তাহলে এই গ্লাসের গভীরতাটা কি হবে? গভীরতা হবে এই পর্যন্ত, তাই না? তাহলে এই গভীরতাটুকু কিন্তু আমরা স্লাইড ক্যালিপার্স দিয়ে মেজার করতে পারি। তাহলে স্লাইড ক্যালিপার্স দিয়ে মূলত কিন্তু আমরা যে কোনো বস্তুর, ছোট বস্তুর লেন্থ মেজারমেন্ট করতে পারি। এই সবগুলো জিনিসই কিন্তু আসলে কি একটা করে লেন্থ, তাই না? আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, অথবা কোনো গোলকের ব্যাস, অথবা কোনো সিলিন্ডারের ব্যাস, সিলিন্ডারের উচ্চতা, অন্তব্যাস, হ্যাঁ, গভীরতা, এই সবগুলোই কিন্তু এক একটি করে লেন্থ। তাহলে সহজ কথায় আমরা বলতে পারি স্লাইড ক্যালিপার্স দ্বারা মূলত আমরা লেন্থ মেজারমেন্ট করে থাকি। আচ্ছা, এখন তোমাদের মনে কিন্তু একটা প্রশ্নের উদয় হতে পারে। প্রশ্নটি হচ্ছে, স্যার আমরা যদি লেন্থ মেজারমেন্ট করতে চাই, তাহলে তো আমাদের কাছে অর্ডিনারি রুলার আছে, স্কেল আছে, আমাদের জ্যামিতি বক্সেই তো একটি স্কেল থাকে, তো আমরা তো সেই স্কেল দিয়েই এই ইরেজারটির দৈর্ঘ্য মাপতে পারতাম, তাই না? তাহলে লেন্থ মেজারমেন্ট করার জন্য আমরা স্লাইড ক্যালিপার্স কেন ব্যবহার করছি? এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি ভ্যালিড কোশ্চেন, একটি যৌক্তিক প্রশ্ন, তাই না? আচ্ছা, তাহলে এই যৌক্তিক প্রশ্নের উত্তর যদি আমি পেতে চাই, তাহলে চলো আমরা এখানে একটি অর্ডিনারি স্কেল আমাদের নিয়ে আসি, কেমন? আচ্ছা, দেখো এটি হচ্ছে আমাদের একটি অর্ডিনারি স্কেল। ধরো আমাদের জ্যামিতি বক্সে যে স্কেলটি থাকে, এটি হচ্ছে ঠিক সেরকম একটি স্কেল। এখানে দেখো কিভাবে দাগ কাটা আছে, এটি 0, 1, 2, 3, 4, এগুলো হচ্ছে মূলত সেন্টিমিটার। ওকে, এগুলো কিসে দাগ কাটা আছে? সেন্টিমিটারে দাগ কাটা আছে। এটি 0, এটি 1 সেন্টিমিটার, হ্যাঁ, এভাবে এটি 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এভাবে দাগ কাটা আছে। এখন প্রতি সেন্টিমিটারকে আবার দেখো সমান 10 ভাগে ভাগ করা আছে, তাই না? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে প্রতি সেন্টিমিটারকে যদি আমরা সমান 10 ভাগে ভাগ করি, তাহলে এই ছোট্ট ছোট্ট এক ঘরের মান কত বলো দেখি? আমরা কি করেছি? 1 সেন্টিমিটারকে সমান 10 ভাগে ভাগ করেছি, তাহলে প্রতি ভাগের দৈর্ঘ্য হয় 0.1 সেন্টিমিটার, তাই না? আবার এটাকে আমরা 1 মিলিমিটারও বলতে পারি, তাই না? কেন? কারণ আমরা জানি যে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটারে কি হয়? 10 মিলিমিটার হয়। তাহলে 1 সেন্টিমিটারকে যদি আমি সমান 10 ভাগে ভাগ করি, তাহলে প্রতিটি ভাগই হবে 1 মিলিমিটার, তাই না? ওকে, তাহলে আমরা মূলত এতটুক, এই যে এখান থেকে এই পর্যন্ত এই ছোট্ট যে ভাগটুকু, এই ভাগটুকুর দৈর্ঘ্যই বললাম 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার। বোঝা গেছে? আচ্ছা, এখন মনে করো আমাদের যে ইরেজারটি ছিল, সেই ইরেজারটির দৈর্ঘ্য আমরা এই স্কেল দিয়ে মাপতে চাই। ওকে, তাহলে আমরা কিভাবে মাপবো বলো দেখি? আমাদের ইরেজারটির এক প্রান্ত আমাকে রাখতে হবে 0-তে, এবং আরেক প্রান্ত কোথায় গেল সেটি আমাকে দেখতে হবে, তাই না? তাহলে ধরো এটি হচ্ছে আমাদের সেই ইরেজারটি,
ইরেজারটির এই প্রান্তটি আমরা কি করলাম, আমরা 0 দাগের সঙ্গে মিলিয়ে রাখলাম এবং আরেক প্রান্তটি আমরা দেখলাম এখানে গিয়ে পৌঁছালো। হ্যাঁ, তাহলে বলো দেখি আমাকে যে এই ইরেজারটির দৈর্ঘ্য কত? আমরা স্কেল থেকে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1 সেন্টিমিটার, এটি 1.1, 1.2, 1.3 আর এটি হচ্ছে 1.4। তাহলে ইরেজারটি কিন্তু আমার 1.3 কে অতিক্রম করে গিয়েছে, কিন্তু 1.4 এ পৌঁছেনি। তাহলে এটি 1.3 এর থেকে বেশি এবং 1.4 এর থেকে কম, কিন্তু অ্যাকুরেটলি সেটি কত সেটি কি আমি বলতে পারছি? হয়তো তোমরা বলে ফেলবে যে এটি হচ্ছে 1.35, তাই না? কিন্তু এটি তো 1.35 নাও হতে পারে, এটি তো 1.33 হতে পারে, 1.34 হতে পারে, 1.37 হতে পারে, তাই না? 1.39 হতে পারে, যে কোনো কিছুই তো হতে পারে। তাহলে এটি কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারছি না যে 1.3 এর থেকে এটি কতটুকু বেশি। অর্থাৎ আমি শিওর এতটুকু জানি যে এটি 1.3, হ্যাঁ, কিন্তু তার পরের ডিজিটটি কত এটি কিন্তু আমি বলতে পারছি না। আমি যদি সেন্টিমিটারে মাপি তাহলে 1.3, তার পরের ডিজিটটি আমার অজানা। ওকে, তার মানে এই যে আমাদের নর্মাল স্কেল, অর্ডিনারি স্কেল, এই স্কেল দিয়ে আমি সেন্টিমিটারে যদি পরিমাপ করি তাহলে 1 দশমিক স্থান পর্যন্ত আমি সঠিকভাবে নির্ণয় করতে পারি। 2 দশমিক স্থান পর্যন্ত মান কিন্তু আমি এখানে সঠিকভাবে বের করতে পারছি না, নিখুঁতভাবে বের করতে পারছি না, তাই না? তাহলে এই সমস্যাটি সমাধান করার জন্যই আমাদের স্লাইড ক্যালিপার্স রয়েছে। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা সহজেই সেন্টিমিটারে 2 দশমিক স্থান পর্যন্ত মান নিখুঁতভাবে নির্ণয় করতে পারি। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আমরা 3 দশমিক স্থান পর্যন্তও নির্ণয় করতে পারি। তাহলে এই কাজটুকু করার জন্য আমাদের স্লাইড ক্যালিপার্স প্রয়োজন হয়। ঠিক আছে? তাহলে এখন বুঝতে পেরেছো কেন আমাদের স্লাইড ক্যালিপার্স দরকার হয়? আচ্ছা, তাহলে এখন চলো আমরা একটি স্লাইড ক্যালিপার্সের ছবি দেখি। আচ্ছা, এই যে দেখো এটি হচ্ছে মূলত আমাদের স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্সটি দেখতে ঠিক এরকম হয়। তোমরা অবশ্যই যারা প্র্যাকটিক্যাল করেছো তারা তো নিশ্চয়ই দেখেছো। তাহলে স্লাইড ক্যালিপার্সে দেখো একটি লম্বা স্কেল আমরা দেখতে পাচ্ছি। এটিকে বলা হয় প্রধান স্কেল বা মূল স্কেল বা মেইন স্কেল। ঠিক আছে? এটির নাম কি? মেইন স্কেল। এবং এই মেইন স্কেল ছাড়াও এখানে দেখো ছোট্ট একটি স্কেল দেখা যাচ্ছে, তাই না? এটিকে বলা হয় ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল। বিজ্ঞানী পিয়েরে ভার্নিয়ার 1631 সালে এই স্কেলটি আবিষ্কার করেছিলেন এবং তার নাম অনুযায়ী এই স্কেলটির নামকরণ করা হয়েছে ভার্নিয়ার স্কেল। আচ্ছা, মেইন স্কেলের সঙ্গে দেখো একটি দাঁতের মতো অংশ যুক্ত রয়েছে এবং ভার্নিয়ার স্কেলের সঙ্গেও একটি দাঁতের মতো অংশ যুক্ত রয়েছে, তাই না? এগুলোকে বলে চোয়াল বা জ। হ্যাঁ, তাহলে এই জটির নাম আমি দিয়ে দিলাম এ, এই জটির নাম আমি দিয়ে দিলাম বি। তাহলে এ এবং বি এই দুইটি হচ্ছে জ। এই ভার্নিয়ার স্কেলটি কিন্তু প্রধান স্কেল বা মেইন স্কেল বরাবর ডানে বামে চলাচল করতে পারে। এটি ফিক্সড নয়, এটি ডানে বামে নড়াচড়া করতে পারে, চলাচল করতে পারে। এবং এটি যখন চলাচল করে তখন এই ভার্নিয়ার স্কেলের সঙ্গে সংযুক্ত এই বি যে চোয়ালটি রয়েছে, জটি রয়েছে, এটিও কিন্তু চলাচল করে। যদি কোনো বস্তুকে আমরা পরিমাপ করতে চাই তাহলে কি করতে হয়? এই দুই চোয়ালের মাঝে সেই বস্তুটিকে রাখতে হয়। তারপরে এই দুই জ বা চোয়ালকে সেই বস্তুটির দুই প্রান্তে স্পর্শ করানো হয় এবং এই স্কেলগুলোর সাহায্যে আমরা পরিমাপ করতে পারি যে সেই বস্তুটির দৈর্ঘ্য কত। ওকে, আচ্ছা, আবার দেখো এখানে উপরের দিকেও দুটি দাঁতের মতো অংশ দেখা যাচ্ছে, তাই না? তাহলে এই দুইটিকেও আমরা দুইটি নাম দিয়ে দিতে পারি। ধরো এই জটির নাম আমি দিলাম সি এবং এটির নাম আমি দিয়ে দিলাম ডি। ওকে, তাহলে সি এবং ডি যে দুইটি জ, এই দুইটি জয়ের কাজ হচ্ছে অন্তঃব্যাস পরিমাপ করা। ঠিক আছে? ওই যে আমরা দেখেছিলাম আমরা সিলিন্ডারের অন্তঃব্যাস পরিমাপ করতে পারি। তাহলে এই দুইটি দাঁতের মাধ্যমে আমি অন্তঃব্যাস পরিমাপ করতে পারি। আর এই এ এবং বি যে দুইটি দাঁত, এগুলো দ্বারা আমরা কি করতে পারি? এগুলো দ্বারা আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, হ্যাঁ, গোলকের ব্যাস বা সিলিন্ডারের ব্যাস, এগুলো আমরা নির্ণয় করতে পারি এই এ এবং বি এই দুইটি দাঁতের মাধ্যমে। আর সি এবং ডি এই দুইটি দাঁতের মাধ্যমে আমরা কোনো ফাঁপা সিলিন্ডার বা রিং এর অন্তঃব্যাস নির্ণয় করতে পারি। এদিকে দেখো আরেকটি
লম্বা ব্লেড বা স্ট্রাইপের মতো অংশ আমরা দেখতে পাচ্ছি, তাই না? এটার নাম আমরা দিয়ে দিলাম ই। তাহলে ই এরও কিন্তু এই অংশটির একটি কাজ রয়েছে। এটি দ্বারা মূলত গভীরতা পরিমাপ করা হয়। হ্যাঁ, আমরা ওই যে দেখেছিলাম যে সিলিন্ডার বা গ্লাস বা বিকারের গভীরতা আমরা মাপতে পারি। তাহলে এই অংশটি দ্বারা আমরা গভীরতা পরিমাপ করে থাকি। বুঝতে পেরেছো? তাহলে এই স্লাইড ক্যালিপার্সটি দ্বারা আমরা কি করতে পারি? কোনো আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমরা পরিমাপ করতে পারি। কোনো গোলকের বা সিলিন্ডারের ব্যাস আমরা পরিমাপ করতে পারি। কোনো ফাঁপা সিলিন্ডারের অন্তঃব্যাস আমরা পরিমাপ করতে পারি। কোনো গ্লাস বা বিকারের গভীরতা আমরা পরিমাপ করতে পারি। ঠিক আছে? তাহলে স্লাইড ক্যালিপার্স দিয়ে মূলত আমরা এই জিনিসগুলো পরিমাপ করে থাকি। এবার আমরা দেখি স্লাইড ক্যালিপার্স দিয়ে আমরা সর্বনিম্ন কতটুকু দৈর্ঘ্য নিখুঁতভাবে পরিমাপ করতে পারি। তো তার আগে চলো আমরা একটু দেখি আমাদের নরমাল যে স্কেলটি ছিল, সেই নরমাল স্কেলে আমরা সবচেয়ে ক্ষুদ্র কতটুকু দৈর্ঘ্য নিখুঁতভাবে পরিমাপ করতে পারি। অর্থাৎ আমাদের স্মলেস্ট মেজারমেন্টটা কত? আমাদের স্মলেস্ট মেজারমেন্ট কত সেটা একটু আমরা বের করি। তাহলে দেখো এখানে আমাদের যে নরমাল স্কেল, সেখানে প্রত্যেকটি ছোট্ট ঘরের দৈর্ঘ্য হচ্ছে 0.1 সেন্টিমিটার, অথবা আমরা বলতে পারি 1 মিলিমিটার। তাহলে এখন আমাকে বলো তো, এই স্কেল দিয়ে আমি 0.1 সেন্টিমিটারের চেয়ে ছোট কোনো বস্তুর দৈর্ঘ্য কি মাপতে পারবো? পারবো না তো, তাই না? কারণ এখানে তো এর থেকে ছোট আর কোনো দাগই কাটা নেই। তাহলে আমাদের এই নরমাল স্কেলের স্মলেস্ট মেজারমেন্ট হচ্ছে 0.1 সেন্টিমিটার। এখন দেখো এই স্মলেস্ট মেজারমেন্ট এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঠিক আছে? সকল পরিমাপক যন্ত্রের জন্য এই স্মলেস্ট মেজারমেন্টটা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। তাহলে চলো আমরা আমাদের স্লাইড ক্যালিপার্সের স্মলেস্ট মেজারমেন্টটা বের করার চেষ্টা করি। কেমন? তাহলে এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার্সের স্মলেস্ট মেজারমেন্ট। তাহলে চলো আমাদের স্মলেস্ট মেজারমেন্ট বের করার জন্য আমরা আমাদের স্লাইড ক্যালিপার্সের কাছে চলে যাই। দেখো এটি হচ্ছে একটি স্লাইড ক্যালিপার্স। ওকে, এখানে যে মেইন স্কেল রয়েছে, প্রধান স্কেল, সেই প্রধান স্কেলের ঘরগুলো অনেকটা আমাদের অর্ডিনারি জ্যামিতি বক্সের স্কেলের মতোই। এখানে এগুলো সেন্টিমিটারে দাগ কাটা রয়েছে। 0, 1, 2, 3, 4, 5, এখানে 5 সেন্টিমিটার দাগ কাটা রয়েছে এবং প্রতি সেন্টিমিটার সমান 10 ভাগে বিভক্ত। তাহলে আমাদের প্রধান স্কেলের ছোট্ট এক ঘরের মান কত? 1 মিলিমিটার অথবা 0.1 সেন্টিমিটার। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো ভার্নিয়ার স্কেলের মধ্যেও কিন্তু কিছু দাগ কাটা রয়েছে। আমাদের এই ভার্নিয়ার স্কেলটিতে মোট 10টি দাগ কাটা রয়েছে। কোনো স্কেলে 20টি থাকতে পারে, 25টি থাকতে পারে, 50টিও থাকতে পারে। যতগুলি দাগে কাটা থাকুক না কেন, সব স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপ করার মূলনীতি কিন্তু একই। তাহলে দেখো আমাদের ভার্নিয়ার স্কেলটি প্রধান স্কেল বরাবর ডানে বামে কিন্তু চলাচল করতে পারে। একটি জিনিস লক্ষ্য করো, আমাদের যে ভার্নিয়ার স্কেলটি চলাচল করে, এই ভার্নিয়ার স্কেল চলাচলের সাথে সাথে সেই ভার্নিয়ার স্কেলের সঙ্গে সংযুক্ত এই নিচের এই দাঁতটি, উপরের এই দাঁতটি এবং এই পিছনের দিকের এই স্ট্রিপের মতো অংশটি, এটিও কিন্তু চলাচল করে, নড়াচড়া করে, তাই না? এই যে দেখো আমরা ভার্নিয়ার স্কেলটিকে যখন নড়াচড়া করাই, এই তিনটি জিনিস একসঙ্গে ভার্নিয়ার স্কেলের সঙ্গেই সংযুক্ত, তাই এই তিনটি জিনিসও নড়াচড়া করে। ওকে, আচ্ছা, এখন চলো আমরা দেখি আমাদের ভার্নিয়ার স্কেল দিয়ে ক্ষুদ্রতম কতটুকু দৈর্ঘ্য পরিমাপ করা যায়। এর জন্য আমরা এই চোয়াল দুটিকে একসঙ্গে লাগিয়ে দিলাম। একসঙ্গে লাগিয়ে দেওয়ার ফলে এখানে আমাদের ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের সঙ্গে একদম মিলে গিয়েছে। আচ্ছা, আমরা একটু জুম করে দেখি যেন তোমাদের দেখতে সুবিধা হয়। দেখো আমরা স্কেলটিকে একটু জুম করে ফেললাম। এখন দেখো ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগের সঙ্গে একেবারে মিলে গিয়েছে, তাই না? আচ্ছা, আবার দেখো ভার্নিয়ার স্কেলের 10 নম্বর দাগ প্রধান স্কেলের 9 নম্বর দাগের সঙ্গে মিলে গিয়েছে। তাহলে এখন আমাকে বলো তো, ভার্নিয়ার স্কেলের যে ছোট্ট এক ঘর এবং প্রধান স্কেলের যে ছোট্ট এই এক ঘর, এ দুটো কি সমান? মোটেও না।
এ দুটো যদি সমান হতো, যেহেতু ভার্নিয়ার স্কেলের 0 দাগ প্রধান স্কেলের 0 দাগের সঙ্গে মিলে গেছে, তাহলে ভার্নিয়ার স্কেলের 10 নম্বর দাগটিও প্রধান স্কেলের এই 10 নম্বর দাগের সঙ্গে মিলে যেত, কিন্তু তা তো হয়নি। তার মানে আমরা নিশ্চিতভাবে বলতে পারি ভার্নিয়ার স্কেলের যেই ছোট্ট এক ঘর এবং প্রধান স্কেলের যেই ছোট্ট এক ঘর, এগুলো মোটেও সমান নয়। তাহলে বলো তো কে বড় আর কে ছোট? প্রধান স্কেলের যে ছোট ছোট ঘর সেগুলো বড়, নাকি ভার্নিয়ার স্কেলের যে ছোট ছোট ঘর সেগুলো বড়? প্রধান স্কেলের যে ক্ষুদ্রতম ঘর এগুলো কিন্তু বড় বড়, এবং ভার্নিয়ার স্কেলের যে ক্ষুদ্রতম ঘর এগুলো তার তুলনায় কিছুটা ছোট ছোট, তাই না? কারণ যতটুকু দৈর্ঘ্যের মধ্যে প্রধান স্কেলের 9 ঘর হয়, ঠিক ততটুকু দৈর্ঘ্যের মধ্যেই ভার্নিয়ার স্কেলের 10 ঘর চাপাচাপি করে ঢুকে গেছে। তাহলে ভার্নিয়ার স্কেলের ঘরগুলো প্রধান স্কেলের ঘরগুলোর তুলনায় অবশ্যই কিছুটা ছোট, তাই না? আচ্ছা, তাহলে এটা আমরা বুঝে গেলাম যে ভার্নিয়ার স্কেলের ঘরগুলো প্রধান স্কেলের ঘরগুলোর তুলনায় কিছুটা ছোট। তাহলে দেখো আমরা একটু ঘরগুলো আঁকার চেষ্টা করি। মনে করো এটি হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, এর দৈর্ঘ্য আমরা দিলাম এ। আবার আমরা আরেকটি ঘর আঁকলাম, এটি হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, ঠিক আছে? এটির দৈর্ঘ্য আমি ধরে নিলাম বি। এখন আমাকে বলো তো, এই স্লাইড ক্যালিপার্স দিয়ে সবচেয়ে ক্ষুদ্রতম কতটুকু দৈর্ঘ্য আমরা পরিমাপ করতে পারবো? এ পরিমাণ দৈর্ঘ্য নাকি বি পরিমাণ দৈর্ঘ্য? তোমাদের মনে হতে পারে যেহেতু এর তুলনায় বি ছোট, তাহলে অবশ্যই এই স্লাইড ক্যালিপার্স দিয়ে বি পরিমাণ ক্ষুদ্রতম দৈর্ঘ্য মাপা যাবে, কিন্তু না। আসলে আমরা এই স্লাইড ক্যালিপার্স দিয়ে কতটুকু ক্ষুদ্রতম দৈর্ঘ্য মাপতে পারবো জানো? আমরা মাপতে পারবো ঠিক এই যে এতটুকু পরিমাণ দৈর্ঘ্য। এটা হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ এই যে এতটুকু হচ্ছে এ আর এই যে এতটুকু হচ্ছে বি। এর তুলনায় বি কতটুকু ছোট? এই যে সামান্য এতটুকু পরিমাণ ছোট। রেফারেন্সটিকে যদি আমরা সি নাম দেই, তাহলে আমরা লিখতে পারি সি ইকুয়াল টু এ মাইনাস বি, তাই না? তাহলে এই স্লাইড ক্যালিপার্স দিয়ে সবচেয়ে ক্ষুদ্র যে দৈর্ঘ্যটুকু মাপা যাবে সেটি হচ্ছে এ মাইনাস বি। বোঝা গেছে? আমরা এ পরিমাণও না, বি পরিমাণও না, আমরা এই দুইটার পার্থক্য যতটুকু ঠিক ততটুকু পরিমাণ ক্ষুদ্র দৈর্ঘ্য এই স্লাইড ক্যালিপার্স দিয়ে নিখুঁতভাবে পরিমাপ করতে পারবো। কিভাবে আমরা পরিমাপ করব সেটা তো আমরা অবশ্যই দেখব নেক্সটে। আজকে আমরা জানলাম যে এই স্লাইড ক্যালিপার্স দিয়ে আমরা সবচেয়ে ক্ষুদ্রতম কতটুকু দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো, সেটি হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। অর্থাৎ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যতটুকু ছোট, ঠিক ততটুকু পরিমাণ ক্ষুদ্র দৈর্ঘ্য আমরা সেই স্লাইড ক্যালিপার্স দিয়ে নিখুঁতভাবে পরিমাপ করতে পারবো। তাহলে আমাদের এই স্লাইড ক্যালিপার্সের স্মলেস্ট মেজারমেন্ট কত? এই যে এ মাইনাস বি, ঠিক আছে? এখন আমাদের এই স্লাইড ক্যালিপার্সের যে স্মলেস্ট মেজারমেন্ট, এটার সুন্দর একটা নাম রয়েছে। কি জানো? এটার নাম হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ইংলিশে আমরা বলি ভার্নিয়ার কনস্ট্যান্ট, এবং এটাকে ভিসি দ্বারা আমরা প্রকাশ করে থাকি। তাহলে ভিসিটা আসলে কি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর। তাহলে এই জিনিসটা একটু আমরা লিখে ফেলি। এটাই কিন্তু ভার্নিয়ার ধ্রুবকের মেইন সংজ্ঞা, ক্লাসিক একটি সংজ্ঞা, ঠিক আছে? তাহলে আমরা লিখে ফেলি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য।
ঠিক আছে? তাহলে এটি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্যের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য যতটুকু ছোট তাকেই আমরা ভার্নিয়ার ধ্রুবক বলে থাকি। ক্লিয়ার? আচ্ছা, এই প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি 1 MSD। MSD মানে হচ্ছে মেইন স্কেল ডিভিশন, সংক্ষেপে আমি লিখলাম MSD, হ্যাঁ, মাইনাস 1 VSD। VSD হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশন। তাহলে ভার্নিয়ার স্কেল ডিভিশন মানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 1 মেইন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। এটি আমরা সংক্ষেপে লিখে ফেলতে পারি, তাই না? তাহলে ভিসি সমান আমরা পেলাম এটাই হচ্ছে ভিসি এর ক্লাসিক সংজ্ঞা। এটাকে বলে ভিসি এর ক্লাসিক সংজ্ঞা। ঠিক আছে? এবার চলো আমাদের যে স্লাইড ক্যালিপার্স ছিল আমরা সেটার ভার্নিয়ার ধ্রুবকটা বের করতে পারি কিনা একটু দেখি, কেমন? তাহলে চলো আমরা আমাদের স্লাইড ক্যালিপার্সের কাছে চলে যাই। আচ্ছা, দেখো এখান থেকে যদি আমরা এই স্লাইড ক্যালিপার্সটির ভিসি বের করতে চাই, ভার্নিয়ার ধ্রুবক যদি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য থেকে ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য মাইনাস করতে হবে, তাই না? আচ্ছা, এখন দেখো তো প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য কত এটা কি আমি জানি? অবশ্যই জানি, এটা হচ্ছে 0.1 সেন্টিমিটার, তাই না? এটা তো আমি জানি। এখন দেখো ভার্নিয়ার স্কেলের যে এক ঘরের দৈর্ঘ্য এটা কি আমি জানি? না, এটা তো আমি জানি না, কারণ আমাদের ভার্নিয়ার স্কেলে এখানে কোনো সেন্টিমিটার, মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার কিছুই লেখা নেই। এখানে শুধু জাস্ট 10টি ভাগ করা আছে। তাহলে এই ভাগগুলোর দৈর্ঘ্য কত সেটি তো আমি জানি না। তাহলে এখন আমাদের ক্যালকুলেট করে এই ভাগের মান বের করতে হবে। ঠিক আছে? তাহলে তোমরা একটু মাথা খাটিয়ে বলো দেখি কিভাবে আমি এই এক ঘরের মান বের করতে পারি। আচ্ছা, আমি একটু সহজ করে দিই, কেমন? এই যে দেখো ভার্নিয়ার স্কেলের 10টি ঘর এটি প্রধান স্কেলের 9টি ঘরের সঙ্গে মিলে গেছে না? তার মানে প্রধান স্কেলের 9টি ঘরের দৈর্ঘ্য কত? প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে 0.1 সেন্টিমিটার, তাহলে 9টি ঘরের দৈর্ঘ্য হবে 0.9 সেন্টিমিটার। অথবা যদি আমি মিলিমিটারে বলি তাহলে বলতে পারি প্রধান স্কেলের 9টি ঘরের দৈর্ঘ্য 9 মিলিমিটার। ঠিক আছে? তাহলে দেখো প্রধান স্কেলের 9টি ঘর যত বড়, ভার্নিয়ার স্কেলের 10টি ঘর ঠিক তত বড়। তাহলে প্রধান স্কেলের 9টি ঘর যদি হয় 0.9 সেন্টিমিটার, তাহলে অবশ্যই ভার্নিয়ার স্কেলের 10টি ঘরের দৈর্ঘ্য হবে 0.9 সেন্টিমিটার, তাই না? তাহলে আমি লিখে ফেলতে পারি যে ভার্নিয়ার স্কেলের 10 ঘর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 10 ভাগের দৈর্ঘ্য কত? 0.9 সেন্টিমিটার। এটা আমি লিখতে পারি না? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 10 ভাগের দৈর্ঘ্য 0.9 সেন্টিমিটার। তাহলে আমাকে বলো দেখি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত হবে? এটা কি তুমি বের করতে পারবে না? অবশ্যই পারবে। 0.9 সেন্টিমিটার ডিভাইডেড বাই 10। তাহলে আমরা পাচ্ছি 0.09 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য আমি পেয়ে গেছি। তাহলে আমি 1 VSD এর মান পেয়ে গেছি। আর 1 MSD এর মান কিন্তু আমি জানি। কত জানি? 0.1 সেন্টিমিটার। তাহলে কি আমরা ভিসিটা খুব সহজে বের করে ফেলতে পারবো না? ভিসি হচ্ছে তাহলে আমাদের 0.1 সেন্টিমিটার মাইনাস 0.09 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এটা মাইনাস করলে আমরা কত পাই? আমরা একটু আমাদের ক্যালকুলেটর কাকুকে নিয়ে আসি। ক্যালকুলেটর কাকুকে আমরা একটু হিসাবের দায়িত্বটা দিয়ে দিই। 0.1 মাইনাস 0.09, তাহলে আমরা পাই 0.01। তাহলে এই 0.01 সেন্টিমিটার এটি হচ্ছে আমাদের
সেই স্লাইড ক্যালিপার্সটির ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে কিভাবে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করতে হয় এটা কি বুঝতে পারলে? এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার একদম ক্লাসিক নিয়ম, ঠিক আছে, অ্যাকুরেট নিয়ম। সংজ্ঞা অনুযায়ী ভার্নিয়ার ধ্রুবক এভাবেই বের করতে হয়। এখন তাহলে চলো আমরা এই নিয়মে আরো কয়েকটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক বের করি। কেমন? তাহলে আমরা একটি টেবিল বানিয়ে ফেলি, সেই টেবিলে আমরা ভার্নিয়ার ধ্রুবকগুলো বের করব। কেমন? আচ্ছা, চলো তাহলে আমরা ঝটপট একটি টেবিল তৈরি করে ফেলি। তাহলে দেখো আমরা একটি টেবিল তৈরি করে ফেললাম। হ্যাঁ, এই টেবিলে আমরা 1 2 3 4 5 5টি কলাম করলাম 5টি স্কেলের জন্য। ধরো এখানে এটা হচ্ছে স্কেল 1, স্কেল 2, এটা হচ্ছে আমাদের স্কেল 3, এটা হচ্ছে আমাদের স্কেল 4 এবং এখানে আমরা স্কেল 5 এর ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করব। ওকে, তাহলে এই স্কেলগুলোর কি কি তথ্য দেয়া আছে সেটা একটু আমরা এখানে লিখে ফেলি। কেমন? আচ্ছা, তাহলে দেখো আমাদের 5টি স্কেলের এই তথ্যগুলো আমাদের দেয়া রয়েছে। কি কি তথ্য দেয়া আছে একটু দেখি আমরা। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য অর্থাৎ 1 এমএসডি এর মান আমাদেরকে দিয়ে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি 5টি স্কেলেই এর মান হচ্ছে 1 মিলিমিটার। আমাদের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেয়া রয়েছে। ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যাগুলো আমাদের দিয়ে রেখেছে এবং ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা প্রধান স্কেলের যত ভাগের সমান সেটাও আমাদের দিয়ে রেখেছে। এখানে দেখো ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান। এখানে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান। এভাবে সবগুলো স্কেলের ক্ষেত্রেই আমাদের দেয়া রয়েছে। এখন এই তথ্যগুলো থেকে আমরা যদি ভার্নিয়ার ধ্রুবক বের করতে চাই তাহলে প্রথমে আমাদের দরকার হবে 1 ভিএসডি এর মান, তাই না? তাহলে 1 ভিএসডি এর মানটা আমরা বের করে ফেলি। আমরা লিখি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, তাই না? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 ভিএসডি। তাহলে 1 ভিএসডি এর মান এখন আমরা বের করি। 1 ভিএসডি এর মান আমরা কিভাবে বের করব দেখো। এখানে প্রধান স্কেলের 9 ভাগ, তাই না? আমরা দেখতে পাচ্ছি প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলের 9 ভাগের দৈর্ঘ্য কত হবে বলো দেখি? 9 মিলিমিটার, তাই না? ওকে, এখানে দেখো ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা ছিল 10টি এবং এই 10টি ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান অর্থাৎ 9 মিলিমিটারের সমান। তাহলে 10টি ভাগের দৈর্ঘ্য হচ্ছে 9 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের একটি ভাগের দৈর্ঘ্য কত হবে? 9/10 করলেই আমরা পেয়ে যাব। তাহলে 9/10 করে আমরা পাচ্ছি 0.9। তাহলে এভাবে আমরা পেয়ে যাই এটা হচ্ছে 0.9 মিলিমিটার। ঠিক আছে? আচ্ছা, ঠিক একইভাবে এখানে ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য তাহলে কত হবে? 19 মিলিমিটার। তাহলে 1 ভাগের দৈর্ঘ্য কত পাই আমরা? 19/20 করলে আমরা পেয়ে যাব 0.95। তাহলে আমরা এটা পেয়ে গেলাম 0.95 মিলিমিটার। ঠিক একইভাবে পরেরটা আমরা পাই 49/50, 0.98 মিলিমিটার, 0.98 মিলিমিটার। পরেরটা আমরা কত পাবো বলো দেখি? 23/25, 23/25 করলে আমরা পাই 0.92 মিলিমিটার এবং লাস্টেরটি আমরা পাই 17/20, 17/20 করলে আমরা পাই 0.85 মিলিমিটার। ঠিক আছে? তাহলে এবার দেখো আমরা খুব সহজেই ভিসি বা ভার্নিয়ার ধ্রুবকের মান কিন্তু বের করে ফেলতে পারবো, তাই না? তাহলে ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল টু কিভাবে আমরা পাবো বলো দেখি? 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি। তাহলে 1 এমএসডি কত? প্রত্যেকটির ক্ষেত্রে এটি হচ্ছে 1 মিলিমিটার। আর ভিএসডি এর মান আমরা বের করলাম
তাহলে 1 থেকে এটা মাইনাস করলেই আমরা কিন্তু ভিসি এর মানটা পেয়ে যাব। তাহলে আমাদের 0.85 যেহেতু বের করা আছে, আমরা 1 মাইনাস 0.85টি আগে বের করে ফেলি, তাহলে আমরা পেয়ে যাব 0.15 মিলিমিটার। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা প্রত্যেকটাই বের করে ফেলি। 1 মাইনাস 0.9 যদি আমি করি, তাহলে আমরা পাই 0.1 মিলিমিটার। ঠিক একইভাবে 1 মাইনাস 0.95 যদি আমরা করি, 1 মাইনাস 0.95 করলে আমরা পাই 0.05 মিলিমিটার। 1 মাইনাস 0.98, তাহলে আমরা পাই 0.02 মিলিমিটার। এবং 1 মাইনাস 0.92 যদি আমরা করি, তাহলে আমরা পাই 0.08 মিলিমিটার। আচ্ছা, তাহলে দেখো কত সহজে আমরা ভার্নিয়ার ধ্রুবকগুলো বের করে ফেলেছি, তাই না? তাহলে আমরা ক্লাসিক নিয়মে আমরা একেবারে সংজ্ঞা অনুযায়ী প্রত্যেকটি স্কেলের ভার্নিয়ার ধ্রুবক বের করে ফেললাম। তাহলে সহজ না? এভাবে তোমরা কিন্তু খুব সহজে ভার্নিয়ার ধ্রুবক বের করে ফেলতে পারবে। আচ্ছা, এখন দেখো তোমাদের বইয়ে কিন্তু এই ভার্নিয়ার ধ্রুবক বের করার একটি ছোট্ট সহজ সূত্র দেয়া আছে। ঠিক আছে, তোমাদের বই অনুসারে ভার্নিয়ার ধ্রুবক ভিসি বের করার সূত্রটি হচ্ছে S/N। এখানে এস কি? এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। অর্থাৎ এই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আমরা যেটাকে 1 MSD বলেছি, বইয়ের ভাষায় এটাকেই বলেছে এস। আর এন কি? এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। তাহলে তোমার বইয়ের সূত্রে বলছে S/N করলে আমরা ভিসি পেয়ে যাব। অর্থাৎ আমাদের এই জিনিসগুলো তাহলে আর দরকার নেই। আমাদের এই এস এবং এন থাকলেই আমরা এস কে এন দ্বারা ভাগ করে ভার্নিয়ার ধ্রুবক বের করে ফেলতে পারবো। তাহলে চলো আমরা বইয়ের সূত্র অনুযায়ী একবার ভার্নিয়ার ধ্রুবকগুলো বের করে দেখি। তাহলে দেখো 1/10 যদি আমি করি, তাহলে পেয়ে যাই 0.1 মিলিমিটার। তারপরে দেখো 1/20 করলে আমরা পাই 0.05 মিলিমিটার। তারপরে 1/50 করলে আমরা পাই 0.02 মিলিমিটার। তারপরে 1/25 যদি করি, তাহলে আমরা পাই 0.04 মিলিমিটার। আবার 1/20 যদি করি, তাহলে আমরা পাই 0.05 মিলিমিটার। ওকে, তাহলে বইয়ের সূত্র অনুযায়ী আমরা এইভাবে সহজেই ভার্নিয়ার ধ্রুবক বের করে ফেলতে পারি। তাহলে এবার দেখো আমরা দুই পদ্ধতি ব্যবহার করে যে ভার্নিয়ার ধ্রুবকগুলো বের করলাম, সেগুলো একটু তুলনা করি আমরা। আমাদের স্কেল 1 এর ক্ষেত্রে দুটাই এসেছে 0.1 মিলিমিটার, মিলে গেছে আমাদের। দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের এসেছে 0.05, তৃতীয়তে এসেছে 0.02, কিন্তু চতুর্থ স্কেলে গিয়ে আমাদের মিলেনি, 0.08 মিলিমিটার এবং 0.04 মিলিমিটার। পঞ্চম স্কেলে গিয়েও আমাদের 0.15 মিলিমিটার এবং 0.05 মিলিমিটার। তাহলে এই চতুর্থ এবং পঞ্চম স্কেলে আমরা কোথায় ভুল করলাম বলতো? চতুর্থ এবং পঞ্চম স্কেলে আমাদের মিলল না কেন? আমরা কি ক্যালকুলেশনে কোথাও ভুল করেছি? না, ক্যালকুলেশন তো আমরা ভুল করিনি। তাহলে এই সমস্যার সমাধান যদি আমরা করতে চাই, তাহলে আমাদের দেখতে হবে বই থেকে যে আমাদের একটি সূত্র বলে দিল, এই সূত্রটি আসলে কিভাবে আসলো, কিভাবে আমরা S/N করে ভার্নিয়ার ধ্রুবক পাই। এই সূত্রটি যদি আমি নিয়ে আসতে পারি, তাহলেই আমি বুঝতে পারবো যে এখানে আসলে কোথায় প্রবলেমটা হয়েছে, কেন আমাদের এখানে ভার্নিয়ার ধ্রুবকগুলো মিলছে না। ঠিক আছে, তাহলে চলো এই সূত্রটি কিভাবে আসে আমরা একটু সেটি দেখার চেষ্টা করি। তাহলে দেখো, ভার্নিয়ার ধ্রুবক ভিসি বের করার একটি সূত্র আমরা জানি, ক্লাসিক সূত্র সেটা হচ্ছে 1 MSD মাইনাস 1 VSD। এটা আসলে ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা। ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞাই হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর যতটুকু ছোট, তাকেই ভার্নিয়ার ধ্রুবক বলা হয়। তাহলে এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা। ঠিক আছে, এবার আমরা একটু ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এবং প্রধান স্কেলের ভাগ সংখ্যার মধ্যে একটি সম্পর্ক বের করার চেষ্টা করি। আমাদের স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেলের 10টি ভাগ প্রধান স্কেলের 9টি ভাগের সমান, তাই না? তাহলে এখন আমরা 10 ভাগ আর 9 ভাগ না করে একটু জেনারেল ফর্মে লেখার চেষ্টা করি।
অর্থাৎ ভার্নিয়ার স্কেলের n সংখ্যক ঘর অর্থাৎ n VSD ইকুয়াল টু আমরা লিখি m MSD, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের n সংখ্যক ঘর প্রধান স্কেলের m সংখ্যক ঘরের সমান। আমাদের স্লাইড ক্যালিপার্সে যেটা ছিল 10 ঘর 9 ঘরের সমান, ঠিক আছে। এখন আমরা লিখলাম ভার্নিয়ার স্কেলের n সংখ্যক ঘর প্রধান স্কেলের m সংখ্যক ঘরের সমান। তাহলে দেখো তো এখান থেকে যদি আমি 1 VSD বের করতে চাই তাহলে কি হয়? 1 VSD ইকুয়াল টু আমি লিখতে পারি m/n MSD, তাই না? তাহলে 1 VSD এর মান আমরা পেয়ে গেলাম। এই মানটা যদি এখানে আমরা বসিয়ে দিই তাহলে দেখো আমরা কি পাই? 1 MSD মাইনাস m/n MSD। এখন এই 1 MSD কে যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে দেখো কি থাকে? 1 MSD কমন নিলে থাকে 1, এখানে থাকে 1 আর এখানে থাকে m/n, তাহলে 1 মাইনাস m/n। এবার দেখো, তাহলে দেখো এই অংশটুকুকে যদি আমরা লসাগু করে ফেলি তাহলে আমরা এখানে কি পাই? n মাইনাস m, তাই না? এবার এই nটাকে যদি আমি 1 MSD এর নিচে দিয়ে দিই তাহলে আমরা কি লিখতে পারি? 1 MSD ডিভাইডেড বাই n ইন্টু n মাইনাস m। আবার দেখো এই 1 MSD যেটা, এটাকে বইয়ের ভাষায় বলা হচ্ছে s, তাহলে আমরা লিখতে পারি s বাই n ইন্টু n মাইনাস m। তাহলে দেখো আমরা ভিসি এর সূত্র কি পেলাম? ভিসি ইকুয়াল টু s বাই n ইন্টু n মাইনাস m। তাহলে এটা হচ্ছে মূলত ভিসি বের করার অরিজিনাল সূত্র, ঠিক আছে। সংজ্ঞা থেকে যদি আমরা ভিসি বের করার সূত্রে আসতে চাই তাহলে এটাই হচ্ছে আমাদের সেই সূত্র, তাই না? এই যে সংজ্ঞা থেকে আমরা ভিসি বের করার সূত্রে চলে আসলাম। তোমাদের বইয়ে ভার্নিয়ার ধ্রুবক বের করার সূত্রটি বলা হচ্ছে ভিসি ইকুয়াল টু s বাই n, অর্থাৎ এখানে n মাইনাস m এই অংশটুকুকে 1 ধরে নেওয়া হচ্ছে। এই অংশটুকু যদি 1 হয়ে যায় তাহলে s বাই n এর সঙ্গে 1 গুণ করলে s বাই n ই থাকে, তখন আমরা সূত্রটি পাই ভিসি ইকুয়াল টু s বাই n। তাহলে তোমাদের বইয়ে কি করা হচ্ছে? এই অংশটুকুকে 1 ধরে নেওয়া হয়েছে, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা প্রধান স্কেলের যতগুলো ঘরের সমান সেটির পার্থক্য সবসময় 1 হবে, এটা তোমাদের বইয়ে বা সিলেবাসে ধরে নেওয়া হয়েছে। অর্থাৎ ভার্নিয়ার স্কেলে যদি 10টি ঘর থাকে এটি প্রধান স্কেলের 9টি ঘরের সঙ্গেই মিলবে। ভার্নিয়ার স্কেলে যদি 20টি ঘর থাকে এটি প্রধান স্কেলের 19টি ঘরের সঙ্গেই মিলবে। ভার্নিয়ার স্কেলে যদি 50টি ঘর থাকে এটি তোমার প্রধান স্কেলের 49টি ঘরের সঙ্গেই মিলবে। ভার্নিয়ার স্কেলে যদি 100টি ঘর থাকে তাহলে তোমার প্রধান স্কেলের সঙ্গে 99টি ঘরের সঙ্গেই মিলবে। তোমাদের বইয়ে বা সিলেবাসে সবসময় এই পার্থক্যটুকুকে 1 ধরে নেওয়া হচ্ছে। আর এই পার্থক্যটুকু যদি 1 হয় তাহলে আমরা ভিসি ইকুয়াল টু s বাই n এই সূত্র দিয়ে ভার্নিয়ার ধ্রুবক বের করতে পারবো, ঠিক আছে। তাহলে আমাদের এই ছকটিতে এখন দেখো যে 3টি স্কেলের ক্ষেত্রে আমাদের ভিসি ইকুয়াল টু s বাই n সূত্র দিয়ে ভার্নিয়ার ধ্রুবক বের করে মিলে গিয়েছে সেগুলোতে সবগুলোতেই দেখো n মাইনাস m এর মান কত ছিল? 1 ছিল। 10টি ঘর 9টি ঘরের সঙ্গে মিলেছে, 20টি ঘর 19টি ঘরের সঙ্গে মিলেছে, 50টি ঘর 49টি ঘরের সঙ্গে মিলেছে, তাই না? কিন্তু যখনই আমাদের 25টি ঘর 23টি ঘরের সঙ্গে মিলেছে ডিফারেন্স হয়ে গেছে কত? 2। যখন আমার 20টি ঘর 17 ঘরের সঙ্গে মিলেছে তখন ডিফারেন্স কত হয়ে গিয়েছে? 3। তাহলে এই অংশগুলোতে কিন্তু আমাদের s বাই n সূত্র দিয়ে বের করা ভার্নিয়ার ধ্রুবকটি আমাদের ক্লাসিক ভার্নিয়ার ধ্রুবকের সঙ্গে বা অরিজিনাল ভার্নিয়ার ধ্রুবকের সঙ্গে মেলেনি। তাহলে এটি হচ্ছে মূলত অরিজিনাল ভার্নিয়ার ধ্রুবক 0.08, এটির ক্ষেত্রে 0.15, এগুলো হচ্ছে অরিজিনাল ভার্নিয়ার ধ্রুবক। এগুলো কিন্তু আমাদের ভুল হয়েছে ভার্নিয়ার ধ্রুবক বের করা। এগুলো যদি আমি সঠিক করতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলো দেখি? s বাই n এর সঙ্গে সঙ্গে, ঠিক আছে, n মাইনাস m দিয়ে গুণ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো n মাইনাস m কত? 2। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আমি পেয়ে যাব 0.08 মিলিমিটার। এখানে কত দেখো? 0.05, এটার ডিফারেন্স কত? 3। তাহলে এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে আমি পেয়ে যাব 0.15 মিলিমিটার। তখন আমার অ্যাকুরেট ভার্নিয়ার ধ্রুবকগুলো কিন্তু বের হয়ে যাবে। তাহলে আমাদের ভিসি বের করার অ্যাকুরেট সূত্র কিন্তু s বাই n ইন্টু n মাইনাস m, কিন্তু তোমাদের সিলেবাসে ধরে নেওয়া হচ্ছে সবসময় n মাইনাস m এর মান 1।
তাহলে তোমাদেরকে যদি কখনো বিশেষভাবে উল্লেখ করে না দেয় যে 25 ঘরের মান 23 ঘরের সমান, 20 ঘরের মান 17 ঘরের সমান বা 16 ঘরের সমান, এইভাবে যদি উল্লেখ করে না দেয় তাহলে তোমরা সবসময় ধরে নেবে যে এই ডিফারেন্সটা সবসময় 1 হবে। আর ডিফারেন্সটা যদি 1 হয় তাহলে তোমরা খুব ইজিলি এই সূত্র দিয়েই গাণিতিক সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারবে। ঠিক আছে? ডিফারেন্স যদি বলা না থাকে তাহলে সবসময় তোমরা ধরে নেবে যে 1। কিন্তু যদি বিশেষভাবে বলে দেয়, উল্লেখ করে দেয় যে 25 ঘর 23 ঘরের সমান, ঠিক আছে, 25 ঘর 22 ঘরের সমান, 20 ঘর 16 ঘরের সমান, 20 ঘর 18 ঘরের সমান, এইভাবে যদি উল্লেখ করে দেয় তখন কিন্তু আর S/N সূত্র দিয়ে করলে চলবে না, তখন কিন্তু ভুল হয়ে যাবে। তবে আশা করি তোমাদের সিলেবাসে এই জিনিসগুলো আপাতত দেবে না, কারণ তোমাদের বইয়ে যেহেতু সূত্রটি এইভাবে বলে দেয়া আছে এবং n-m এর মান সবসময় 1 ধরা হয়েছে, তাহলে তোমাদের 1 হিসেবেই ম্যাথগুলো আসবে। তবে তোমরা যখন বড় হবে তখন দেখবে যে ক্যালকুলেশনে তোমাদেরকে এইভাবে দিয়ে দিবে। হয়তো প্র্যাকটিক্যালি স্লাইড ক্যালিপার্সে সবসময় পার্থক্য 1ই থাকে, ম্যাথামেটিক্যাল ক্ষেত্রে আমাদের গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো কিন্তু দিয়ে দিতে পারে। এসএসসি সিলেবাসে হয়তো আপাতত দেবে না, কিন্তু তারপরও আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম, যদি কখনো কঠিন প্রশ্ন করে এবং এভাবে দিয়ে দেয় তাহলে কিন্তু তোমাদেরকে এই ক্লাসিক নিয়মে ভার্নিয়ার ধ্রুবকগুলো বের করতে হবে, তাহলে এটা যেন মনে থাকে। আর যদি কিছু বলে না দেয় তাহলে তোমরা সবসময় ধরে নিবে যে n-m এর মান হচ্ছে 1, অর্থাৎ তখন তোমরা S/N এই সূত্র দিয়েই গাণিতিক সমস্যার সমাধান করবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, যদি তোমাদেরকে কখনো প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য এটি বলে না দেয় তাহলে তোমরা সবসময় ধরে নেবে এটি হচ্ছে 1 মিলিমিটার, কারণ প্রতিটি স্লাইড ক্যালিপার্সে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটারই হয়ে থাকে। যদি তোমাকে উল্লেখ করে দেয় তখন তো কোনো কথাই নেই, তখন তো যেটা বলা থাকবে সেটাই তুমি ধরবে, সেটা ধরেই ক্যালকুলেশন করবে, গাণিতিক সমস্যা সমাধান করবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে এই জিনিসটা বলা থাকে না, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য আমাদের প্রশ্নে মিসিং থাকে। যদি মিসিং থাকে তাহলে তোমরা এটিকে 1 মিলিমিটার ধরে নিয়েই গাণিতিক সমস্যাগুলো সমাধান করবে। কেমন? চলো আমরা ভার্নিয়ার ধ্রুবকের কিছু গাণিতিক সমস্যা আজকে সমাধান করে ফেলি। আচ্ছা, তাহলে দেখো আমাদের প্রথম সমস্যাটিতে দেখো স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে গোলকের আয়তন পরিমাপে ব্যাস 5.8 সেন্টিমিটার পাওয়া গেল। ঠিক আছে? ভার্নিয়ার ধ্রুবক 0.02 সেন্টিমিটার, ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা নির্ণয় করো। এখানে আমাদের ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা বের করতে বলেছে, এন এর মান বের করতে বলেছে, ভিসি এর মান কিন্তু আমাদের দেয়া আছে, এস এর মান কি আমাদের দেয়া আছে? এস এর মান কিন্তু আমাদের দেয়া নেই। তাহলে এস এর মান দেয়া না থাকলে আমরা কি করব? 1 মিলিমিটার ধরে নেব, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান 1 মিলিমিটার। তাহলে চলো এই অঙ্কটাকে আমরা খাতার মধ্যে করে ফেলি। আমরা এটা কপি করে নিয়ে যাই খাতায়। তাহলে দেখো ম্যাথটি আমাদের খাতায় চলে এসেছে, এখন এই ম্যাথটি আমরা সমাধান করি। তাহলে এখানে আমাদের কি কি দেয়া আছে সেগুলো আমরা প্রথমে লিখে ফেলি। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য দেয়া যেহেতু নাই তাহলে আমরা ধরে নেব যে 1 মিলিমিটার। ঠিক আছে? তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করে থাকি, এটা আমরা ধরে নিলাম 1 মিলিমিটার। তারপরে আমাদের দেয়া আছে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল টু 0.02 সেন্টিমিটার। আর আমাকে বের করতে হবে ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা। তাহলে আমরা লিখি ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা n ইকুয়াল টু হোয়াট। তাহলে এবার আমরা যদি সূত্র লিখি তাহলে আমরা জানি ভিসি ইকুয়াল টু এস বাই এন। তাহলে বা এখান থেকে যদি আমরা n বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি n ইকুয়াল টু এস বাই ভিসি। তাহলে এখন আমরা মান বসিয়ে দিই, এস এর মান। আচ্ছা, এখানে কিন্তু তোমাকে একটা জিনিস আমরা মনে করিয়ে দিই, এই ভুলটি কিন্তু কখনোই করা যাবে না। দেখেছো এখানে এস এর মান হচ্ছে 1 মিলিমিটার এবং ভার্নিয়ার ধ্রুবক ভিসি এর মান হচ্ছে 0.02 সেন্টিমিটার। তাহলে এই মিলিমিটার এবং সেন্টিমিটার এই দুইটাকে কখনোই দুই রকম রাখা যাবে না। হ্যাঁ, হয় এই সেন্টিমিটারটিকে মিলিমিটার করে ফেলতে হবে অথবা এই মিলিমিটারটিকে সেন্টিমিটার করে ফেলতে হবে। দুইটিকে একই এককে নিয়ে এসে তারপর আমাদের সূত্রে কিন্তু মান বসাতে হবে। তাহলে আমরা 1 মিলিমিটারকে
সেন্টিমিটার করে ফেলি, তাহলে আমরা কি পাবো? 0.1 সেন্টিমিটার। 1 মিলিমিটারকে আমরা 10 দিয়ে ভাগ করলাম, 1 মিলিমিটারকে 10 দিয়ে ভাগ করলে আমরা সেন্টিমিটার পাবো, ঠিক আছে? আর যদি তোমরা সেন্টিমিটারকে 10 দিয়ে গুণ করো তাহলে মিলিমিটার পেয়ে যাবে। তোমরা ইচ্ছা করলে সেন্টিমিটারটিকে মিলিমিটার নিয়েও ম্যাথটি করতে পারো। তো আমরা মিলিমিটারটিকে সেন্টিমিটার করে নিলাম। ওকে, তাহলে এস এর মান আমরা পেলাম 0.1 সেন্টিমিটার এবং ভিসি এর মান হচ্ছে 0.02 সেন্টিমিটার। এখন দেখো এখানে কিন্তু উপরে নিচে সেন্টিমিটার রয়েছে, তাই না? তাহলে এটি হচ্ছে আসলে একই রাশির দুইটি অনুপাত। তার মানে এখানে সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গিয়ে এই রাশিটির আর কোনো একক থাকবে না, অর্থাৎ এন এর আর কোনো একক নেই। এন হচ্ছে শুধুমাত্র ভাগ সংখ্যা। তাহলে আমরা একটু ক্যালকুলেটর কাকুকে নিয়ে আসি এবং এই ক্যালকুলেশনটি কাকুকে দ্বারা সম্পন্ন করাই। তাহলে 0.1 ডিভাইডেড বাই 0.02, তাহলে আমরা পাই 5। তাহলে এন এর মান হচ্ছে আমাদের 5। ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা কত? 5। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। খুবই সহজ ম্যাথ ছিল এটি, একদম সহজ, পানির মতো সহজ একটি ম্যাথ। এরপর আমরা আরেকটি সমস্যায় চলে আসি, কেমন? তাহলে এটি আমাদের কমপ্লিট। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ঘনকাকৃতির একটি বাক্সের দৈর্ঘ্য পরিমাপে 10.2 সেন্টিমিটার পাওয়া গেল। যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। তাহলে এখানে দেখো আমাকে কি করতে বলেছে? যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক আমাকে নির্ণয় করতে বলেছে। আমরা ইনফরমেশন পাচ্ছি ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান, ঠিক আছে? তার মানে এই যে দেখো ডিফারেন্স কিন্তু 1। তাহলে আমি ভিসি ইকুয়াল টু এস বাই এন সূত্র দিয়ে ম্যাথটি সলভ করতে পারবো। তাহলে এখানে ভিসি ইকুয়াল টু এস বাই এন সূত্রের মধ্যে এন এর মান হচ্ছে 20 আর এস এর মান যেহেতু এখানে আমার দেয়া নেই, তাহলে এস এর মান আমি কত ধরে নেব? 0.1 সেন্টিমিটার অথবা 1 মিলিমিটার। তাহলে এটি কিন্তু তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে, তাই না? তাহলে এটি আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম। ওকে, এটি তোমাদের হোমওয়ার্ক। তারপরে 3, 4 আমরা একটু পরে করব, 5ও আমরা পরে করব। আমরা চলে আসি 6 নাম্বার ম্যাথে, ঠিক আছে? 6 নাম্বার ম্যাথটা আমরা একটু করি। একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। তাহলে এস এর মান এখানে আমাদের দেয়া আছে 1 মিলিমিটার এবং ভার্নিয়ার ধ্রুবক 0.005 সেন্টিমিটার। তাহলে ভিসি এর মানও আমাদের দেয়া আছে। তাহলে এখান থেকে আমরা সহজেই কিন্তু এন এর মান বের করে ফেলতে পারবো। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো। তাহলে এখানে কিন্তু শুধু ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বের করলে হবে না, তার সঙ্গে আমাকে কি বের করতে হবে? সেই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাটি মূল স্কেলের কত ভাগের সমান এটিও কিন্তু বের করতে হবে। তাহলে চলো এই ম্যাথটিকে আমরা একটু কপি করে নিয়ে যাই আমাদের খাতায়। আচ্ছা, তাহলে দেখো ম্যাথটি আমাদের খাতায় চলে এসেছে। এখন আমরা ম্যাথটি সমাধান করি। তাহলে এখানে কি কি দেয়া আছে আবার আমরা লিখে ফেলি। আমরা একটু সাইডে লিখি এবার। হ্যাঁ, এখানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার, ঠিক আছে? আমি এখানে আর বিস্তারিত লিখছি না, আমি সংক্ষেপে লিখছি। তোমরা কিন্তু অবশ্যই পুরোটা লিখবে। ওকে, তোমরা লিখবে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য এস ইকুয়াল টু 1 মিলিমিটার। আমি এখানে শুধু এস লিখলাম, এস ইকুয়াল টু 1 মিলিমিটার, ঠিক আছে? এটিকে আমি সেন্টিমিটার করে নিই, কারণ পরে ভার্নিয়ার ধ্রুবকটি আমি দেখা যাচ্ছে সেন্টিমিটারে আছে। তাহলে এটাকে আমরা সেন্টিমিটার করে নিই, অথবা ভার্নিয়ার ধ্রুবকটাকে মিলিমিটার করে নিলেও চলবে। তো এটাকে আমি যদি সেন্টিমিটার করে নিই তাহলে এটি হয় 0.1 সেন্টিমিটার। তারপরে আমাদের ভার্নিয়ার ধ্রুবকের মান দেয়া আছে, আমি সংক্ষেপে লিখছি, তোমরা কিন্তু পুরোটাই লিখবে। ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল টু 0.005 সেন্টিমিটার। এন এর মান কিন্তু আমার জানা নেই, এন এর মান তাহলে আমরা বের করব, ঠিক আছে? তাহলে আমরা জানি ভিসি ইকুয়াল টু এস বাই এন, তাই না? তাহলে এখান থেকে যদি আমি এন এর মান বের করতে চাই তাহলে আমি লিখতে পারি এন ইকুয়াল টু এস বাই ভিসি। তাহলে এস এর মান আমাদের কত? 0.1 সেন্টিমিটার এবং ভিসি হচ্ছে 0.005 সেন্টিমিটার। তাহলে ক্যালকুলেটর কাকুকে দিয়ে একটু আমরা হিসাব করিয়ে মানটা বের করে নিই। 20। তাহলে আমাদের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের ম্যাথ কিন্তু এখনো শেষ হয়নি। আমাদের বলেছে ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা আমরা পেলাম 20। এখন এই 20 ভাগ মূল স্কেলের কত ভাগের সমান সেটাও আমাকে বের করে দেখাতে হবে, তাই না?
তাহলে চলো আমরা বের করি। আচ্ছা, ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা অনুযায়ী আমরা কি বলতে পারি বলতো? ভিসি ইকুয়াল টু 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি, তাই না? তাহলে আমরা একটু সেই সূত্রটা এখানে ব্যবহার করব। তাহলে আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল টু প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য মানে এস মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। অর্থাৎ ভিসি ইকুয়াল টু 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি, এই সূত্রটি আমরা জানি, তাই না? তাহলে এখান থেকে আমি যদি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যটি বের করতে চাই, তাহলে এই অংশটুকুকে আমরা বামে নিয়ে আসি এবং এই অংশটুকুকে আমরা ডানে নিয়ে যাই। তাহলে আমি লিখতে পারি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য ইকুয়াল টু, এখানে দেখো এস এবং এই ভিসি এদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে আমি লিখতে পারি এস মাইনাস ভিসি। বুঝতে পারলে? এটি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, এটি এই পাশে আসলো প্লাস হয়ে গেল, এবং ভার্নিয়ার ধ্রুবক ভিসি এটা এই পাশে গেল মাইনাস হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এস এর মান আমাদের কত ছিল বলতো? 0.1 সেন্টিমিটার মাইনাস ভিসি এর মান আমাদের কত ছিল? এই যে 0.005 সেন্টিমিটার। তাহলে 0.005 সেন্টিমিটার। তাহলে এই দুইটাই কিন্তু সেন্টিমিটারে। ওকে, তাহলে আমরা লিখি 0.1 মাইনাস 0.005, তাহলে আমরা পাই 0.095 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এটি হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। তাহলে বলতো ভার্নিয়ার স্কেলের আমাদের মোট ভাগ সংখ্যা ছিল কতটি? 20টি, তাই না? তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য কত সেটি আমরা বের করে ফেলতে পারবো না? তাহলে এখন আমরা লিখি অতএব ভার্নিয়ার স্কেলের 20 ঘরের দৈর্ঘ্য। তাহলে 20 ঘরের দৈর্ঘ্য আমাদের কত হবে? 0.095 ইন্টু 20, তাই না? এক ঘরের দৈর্ঘ্য ছিল এত সেন্টিমিটার, তাহলে 20 ঘরের দৈর্ঘ্য আমরা কত পাবো? 20 দিয়ে গুণ করলেই পেয়ে যাব। তাহলে অ্যান্সার দেয়া আছে আমাদের ওটাই, ইন্টু 20। তাহলে আমরা পাচ্ছি 1.9 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে 1.9 সেন্টিমিটারকে দেখো আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি 19 ইন্টু 0.1 সেন্টিমিটার, তাই না? 19 ইন্টু 0.1 করলে কিন্তু আমাদের 1.9 আসে, তাই না? তাহলে এটা দিয়ে আমরা কি বুঝতে পারছি? 0.1 সেন্টিমিটার এটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, তাই না? তাহলে 19 ইন্টু এটা মানে হচ্ছে প্রধান স্কেলের 19 ঘরের দৈর্ঘ্য। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটি হচ্ছে আসলে মূলত আমাদের প্রধান স্কেলের 19 ঘরের দৈর্ঘ্য। ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? ভার্নিয়ার স্কেলের 20 ঘরের দৈর্ঘ্য সমান প্রধান স্কেলের 19 ঘরের দৈর্ঘ্য, তাই না? তাহলে এটাই তো আমাদের প্রশ্নে চেয়েছিল। আমাদের প্রশ্নে কি চেয়েছে দেখো, স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। তাহলে আমরা লিখে দিতে পারি যে অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান।
ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তোমরা ম্যাথগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? ম্যাথগুলো বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তাহলে তোমাদের কাছে আরো ইজি হয়ে যাবে। ওকে? তাহলে চলো আমরা আরো কয়েকটা ম্যাথ দেখি। তাহলে ৬ নাম্বার আমাদের ডান। আমাদের ৭ নাম্বার এবং ৮ নাম্বার এই দুইটাই ৬ এর মতোই। এই দুইটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। ওকে? তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকলো ৭, ৮ এবং ২। তাহলে এই হোমওয়ার্কগুলো আমরা তোমাদের খাতায় লিখে দিচ্ছি। হোমওয়ার্ক হচ্ছে সমস্যা ২, ৭ এবং ৮। ঠিক আছে? তাহলে এগুলো তোমরা অবশ্যই বাসায় বসে, বসে প্র্যাকটিস করবে এবং কোনো সমস্যা হলে আমাদেরকে অবশ্যই জানাবে। কেমন? তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামী ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে? আল্লাহ হাফেজ।